Assalamu alaikum. Dear friend, I discuss the self-assessment of SLCB management system part 3. I will discuss only 32 questions and also discuss the question in Bengali for our better understanding. Dear friend, I go through all the question on by one. আমি পূর্ববর্তী সেশনগুলোতে বলেছিলাম এসএলসিবি ম্যানেজমেন্ট সিস্টেম পিডিসিএ সাইকেলকে অনুসরণ করে। তো পিডিসিএ সাইকেলের প্রথমে হলো প্ল্যান। তো এসএলসিবির ম্যানেজমেন্ট সিস্টেমে প্ল্যানে গিয়ে অনেকগুলো কোশ্চেন আছে, যেখানে পলিসি এবং প্রসিডিওর নিয়ে কোশ্চেন রয়েছে। তো আমরা পলিসি প্রসিডিওর কোশ্চেনগুলো নিয়ে এখন আলোচনা করছি। Policy and procedure. Which of the following topics are included within the facilities written policy and procedure for wages and benefit? আমাদের যে লিখিত ওয়েজেস এবং বেনিফিট পলিসি রয়েছে তার ভিতরে নিম্নোক্ত টপিকসগুলো ইনক্লুড করা আছে কিনা। যদি থাকে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি থাকে তাহলে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। তো আমরা ওয়েজেস অ্যান্ড বেনিফিটে কি কি টপিকসগুলো থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি আমাদের পলিসির ভিতরে এই বিষয়গুলো না থাকে তাহলে আমরা ইনক্লুড করব, আর যদি থাকে তা আমরা চেক করে দেখব যে বিষয়গুলো আছে কিনা। আর যখন সেলফ অ্যাসেসমেন্ট করব তখন হলো যে এই টপিকসগুলো আমরা এক্স সিলেক্ট করব, যেহেতু আমাদের পলিসিতে আছে। প্রথমে 101 নম্বর কোশ্চেন, ওয়েজেস পেমেন্ট। অবশ্যই ওয়েজেস পেমেন্ট নিয়ে আমাদের পলিসিতে আছে। ওয়েজেস পেমেন্টে তো বলা আছে যে কোনো শ্রমিকের মজুরিকাল শেষ হওয়ার পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে মজুরি পরিশোধ করতে হবে। তো আমরা এই কথাটাই ওয়েজেস পেমেন্টে লিখে দেবো, যে প্রতিষ্ঠানের নাম লিখে এবিসি কোম্পানির কোনো শ্রমিকের মজুরিকাল শেষ হওয়ার পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে মজুরি পরিশোধ করে। এই মজুরি পরিশোধের যে পেমেন্ট পদ্ধতিটা বলে দেবো। ওয়েজেস ক্যালকুলেশন। ওয়েজেস ক্যালকুলেশনেও আমরা বলতে পারি যে মজুরিকাল শেষ হওয়ার, তাই মজুরিকাল যদি আমাদের মাসের 1 তারিখ থেকে 30 তারিখ হয় তাহলে উল্লেখ করে দেবো আমাদের মজুরিকাল মাসের শুরু থেকে শেষ পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত, অথবা অনেক প্রতিষ্ঠানের মজুরিকাল থেকে মাসের 25 to 25, মানে এই মাসের 25 তারিখ থেকে মাস শুরু হয়, পরবর্তী মাসের 25 তারিখে মাস শেষ হয়, 1 তারিখে স্যালারি দেয়। এরকম যদি হয় তাহলে আমরাও এখানে বলে দেবো যে মজুরিকাল হলো আমাদের 25 থেকে পরবর্তী মাসের 25 তারিখ পর্যন্ত। এবং হলো যে মজুরির যে ব্রেকডাউন আছে, যে মেডিকেল আছে, যাতায়াত আছে, ফুড আছে, হাউজিং আছে, যেটা আছে এগুলো সব কত কোন খাতে কত টাকা এটা আমরা গেজেটেও রয়েছে, ওই গেজেট অনুসারে আমরা পলিসিতে উল্লেখ করে দেব। 103 নম্বর কোশ্চেন, ইউনিটকে তাদের পিস রেট আছে তার রেট বাই ইউনিটকে সিলেক্ট করবে এবং পলিসিতে অন্তর্ভুক্ত করবে যে প্রতি ইউনিটের পরিবর্তে তারা কত টাকা পরিশোধ করে। আর যাদের মানে মাসিক মজুরিতে জব করে যারা, তার রেট বাই ইউনিট এখানে এক্স সিলেক্ট করার প্রয়োজন নাই, এখানে চুজ থাকবে। 104 নম্বর কোশ্চেন, ওভার টাইম পে। ওভার টাইম পে তো রুলে 102 নম্বর রুলে বলা আছে যে ওভার টাইম বেসিকে ডাবল হারে দেবে, এখানে ক্যালকুলেশনও করা আছে, আমরা পলিসিতে ওইটা ইনক্লুড করে দেবো। পেইড লিভ 105 নম্বরে, পেইড লিভ। পেইড লিভ বলতে বোঝায় যে লিভের এগেনস্টে কোনো মজুরি কর্তন করা হয় না। এরকম তো অনেক লিভই আছে আমাদের। 106 নম্বর, অ্যানুয়াল লিভ। অ্যানুয়াল লিভের কথা উল্লেখ থাকবে। যদি অ্যানুয়াল লিভ আপনারা 100% পরিশোধ করেন তাহলে পলিসিতে 100% লিখে থাকবেন, অথবা 50% পরিশোধ করে 50% শ্রমিকরা ভোগ করতে পারে। তো যেভাবে আছে অ্যানুয়াল লিভের যে সিস্টেমটা আছে সেটা আপনার পলিসিতে থাকবে। সিক লিভ, সিক লিভের যে সিস্টেম আছে, অবশ্যই সিক লিভ দেই আমরা বছরে 14 দিন, এবং হলো সেটা মেডিকেল থেকে রেজিস্টার্ড চিকিৎসক যখন সেটা অ্যাপ্রুভ করে তখন সে সিক লিভ নিতে পারে। যে সিস্টেম আপনাদের আছে ল অনুযায়ী সেটা পলিসিতে থাকবে। ম্যাটার্নিটি লিভ, ম্যাটার্নিটি লিভের যে পলিসি আছে সেটা আপনাকে ওয়েজেস বেনিফিটের মধ্যেও আংশিক থাকতে হবে, যে ম্যাটার্নিটি লিভ আমরা 112 দিন দিই অথবা 120 দিন দিই, যেটা দেন না কোনো গুড প্র্যাকটিস থাকতে পারে অনেকের, এবং কিভাবে দেন ক্যালকুলেশনটা কিভাবে করেন এখানে উল্লেখ থাকবে। প্যাটার্নিটি লিভ, যদি অনেক প্রতিষ্ঠানে প্যাটার্নিটি লিভ দেয় না, অনেক প্রতিষ্ঠানে আবার দেয়। যদি আপনারা দিয়ে থাকেন তাহলে এক্স সিলেক্ট করবেন, না দিলে সুস সিলেক্ট করে দেবেন। আর অবশ্যই পুলিশের ভিতরে যেটা এক্স সিলেক্ট করবেন সেটা অবশ্যই পুলিশের ভিতরে থাকতে হবে। এমার্জেন্সি ফ্যামিলি লিভ, এমন একটি ছুটি যা কর্মীকে তার পরিবারের জরুরি এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার তৎক্ষণাৎ কাজে অনুপস্থিত থাকার অনুমতি দেয়। এটা হতে পারে পরিবারের কারো অসুস্থতা, পরিবারের কারো দুর্ঘটনা, পরিবারের কারো মৃত্যু, এরকম অনেক কারণ হতে পারে। তা সেক্ষেত্রে কী হয় যে প্রতিষ্ঠান ফ্যাসিলিটি শ্রমিক কর্মকর্তাদেরকে মানে এই যে এমার্জেন্সি পরিবারের এমার্জেন্সির কারণে লিভ পরিশোধ করে থাকেন। তবে যদি কোনো প্রতিষ্ঠানে এমার্জেন্সি ফ্যামিলি লিভ নিয়ে আলাদা পলিসি থাকে, মানে দিয়ে থাকেন, প্র্যাকটিস থাকে, তাহলে তো ভালো, সেভাবে লিখবেন। না থাকলে লিখতে পারেন যে মানে পরিবারের এমার্জেন্সিতে লিভ দিয়ে থাকেন, তবে সেটা ক্যাজুয়াল লিভ থেকে সমন্বয় করা হয়, মানে ক্যাজুয়াল লিভ থেকে দেওয়া হয়।
111 নম্বর বেনিফিট। তো বিভিন্ন ধরনের বেনিফিট আছে, সার্ভিস বেনিফিট, রিটায়ারমেন্ট বেনিফিট, টার্মিনেশন বেনিফিট, যতগুলো বেনিফিট আছে সব বেনিফিটগুলো আপনি পুলিশের ভিতরে ওয়েজেস বেনিফিট পুলিশের ভিতরে রাখবেন। সাথে একটা আছে যে শুধু বেনিফিট লাগবে, কম্পেনসেশন থাকবে না। ডেথ কম্পেনসেশন আছে, ডিসচার্জের কম্পেনসেশন আছে, লে অফের কম্পেনসেশন, ইনজুরি কম্পেনসেশন, রিমুভালের কম্পেনসেশন, যেগুলো আছে এগুলো আপনি লিখবেন। তবে যদি পলিসিতে আপনি এরকম চান যে আমি পলিসিতে সাজাবো ওয়েজেস বেনিফিট নাম দেবো না, কম্পেনসেশন ওয়েজেস অ্যান্ড বেনিফিট নাম দেবো, তাও দিতে পারেন। তাহলে আপনাকে সব ধরনের ওয়েজেস রাখতে পারেন, মানে ওয়েজেস সম্পর্কে রাখতে পারেন, তারপর হলে কম্পেনসেশন সম্পর্কে রাখতে পারেন, বেনিফিট সম্পর্কে রাখতে পারেন, সবটি আপনি পুলিশের নাম ওভাবে সাজাতে পারেন যে কম্পেনসেশন ওয়েজেস অ্যান্ড বেনিফিট। এবার আছে 112 নম্বর ডিডাকশন। হ্যাঁ, এখানে ডিডাকশন সম্পর্কে দেবেন, দেখবেন যে সেকশন 25 ডিডাকশনের সম্পর্কে কিছু বলা আছে যে কিভাবে ডিডাকশন করা যাবে। তো আপনি যদি অত ডিটেলস নাও লিখতে চান তবু আপনি এখানে লিখবেন যে এবিসি কোম্পানি বাংলাদেশ শ্রম আইনের সেকশন 25 অনুযায়ী প্রয়োজনে ডিডাকশন করেন বা প্রয়োজনে ডিডাকশন করবেন, এরকম কথা লিখবেন আদার্স। তো শুধু এই টপিকসগুলোই থাকতে হবে এটা না, এর বাইরেও আপনার পলিসির ভিতরে আপনার প্রয়োজনে আপনার প্র্যাকটিসের কারণে অনেক ইস্যু ইউজ করতে, মানে অনেক ইস্যুই ইনক্লুড করতে পারবেন। তবে মিনিমাম এই 13টা যেন আপনার পলিসির ভিতরে থাকে। কারণ হুইচ অফ দ্য ফলোয়িং টপিক্স আর ইনক্লুডেড উইথিন দ্য ফ্যাসিলিটিস রিটেন পলিসিস অ্যান্ড প্রসিডিওর ফর ডিসিপ্লিন। আপনার প্রতিষ্ঠানে যে লিখিত ডিসিপ্লিন নামে যে লিখিত পলিসি প্রসিডিওর আছে সেক্ষেত্রে নিম্নোক্ত টপিক্সগুলো ইনক্লুড করা আছে কিনা। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি থেকে থাকে তাহলে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। 114 ফ্যাসিলিটি রুলস কনসার্নিং ডিসিপ্লিন। তাহলে আপনার প্রতিষ্ঠানে কি ডিসিপ্লিন এর নিয়মকানুন সম্পর্কে বলা আছে পলিসিতে? ডিসিপ্লিন যে পলিসিটা আছে সেখানে ডিসিপ্লিন এর যে কনসার্নিং যে নিয়মগুলো আছে সেটা কি উল্লেখ করা আছে? অবশ্যই আছে, এক্স সিলেক্ট করব। তাহলে কনসার্নিং রুলসগুলো কি কি ডিসিপ্লিনে থাকতে হবে? আমাদের সবারই ডিসিপ্লিন নামে পলিসি প্রসিডিউর আছে, এই বিষয়গুলো আছে। তারপরে বলি যেগুলো থাকতে হবে, মিসকন্ডাক্ট। আপনার ডিসিপ্লিনের মধ্যে কোন কোন বিষয়গুলো অসৎ আচরণ হিসেবে বিবেচিত হবে সেটা উল্লেখ থাকতে হবে। তাহলে মিসকন্ডাক্ট আপনাকে সেকশন 23 দেওয়া আছে কোন কোন বিষয়গুলো মিসকন্ডাক্ট অসৎ আচরণ, 10টা বিষয় আছে, সেটা উল্লেখ থাকবে। তো এটাও কিন্তু আপনার লেবালতে দেওয়া আছে যে সে অসৎ আচরণ করলো, সে অসৎ আচরণ থেকে শাস্তি যে দিব সেটা প্রসিডিউর আছে। সে 24 প্রসিডিউর আছে, 24 প্রসিডিউরে কীভাবে আপনার শাস্তি দিবেন। সে আপনার একটা অভিযোগ আসলো, এটা লিখিত হতে হবে, তাকে তার এগেনস্টে মানে কারণ দর্শান নোটিশ দিতে হবে, তারপর সে অ্যান্সার দেবে। অ্যান্সার যদি মনোমুগ্ধকর হয়, সন্তোষজনক হয়, তাহলে এখানেই শেষ। আর যদি অ্যান্সার আপনার সন্তোষজনক না হয় তাহলে আপনি আবার তাকে কমিটি গঠনের জন্য তাকে আবার লেটার পাঠাবেন। এই যে প্রসিডিউর আছে, অনেক বড় প্রসিডিউর, বলতে সময় লাগবে, আপনার দেখে নেবেন সেকশন 24। পোটেনশিয়াল কনফ্লিক্ট ফর ইন্টারেস্ট, সম্ভাব্য স্বার্থগত সংঘাত যদি থাকে তাও আপনি এখানে উল্লেখ করে দেবেন। সেটা কি হতে পারে? সেটা হতে পারে যে যে মানে টপ ম্যানেজমেন্টের এগেনস্টে এই অভিযোগটা আসছে, তাহলে সেই তো বিচার করবে। তাহলে তাহলে কে বিচার, মানে কিভাবে এটা এই স্বার্থগত সংঘাত থেকে আপনি এড়িয়ে যেতে পারেন, সে ব্যবস্থাটা আপনার পলিসির ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। মানে তার উপরের ম্যানেজমেন্টকে এখানে এঙ্গেজ করতে হবে, তাকে ওখান থেকে মানে অফ রেখে তাকে তার অ্যাবসেন্সে আপনার ইনভেস্টিগেশন বা আপনার সিদ্ধান্তটা নিতে হবে, এই কথাগুলো এখানে উল্লেখ থাকবে। কনভিকশন, এখন আপনি মানে প্রসিডিওর অফ পানিশমেন্টটা মানলেন, তারপরে হলো যে আপনি তোকে এখন শাস্তি দেবেন, যদি শাস্তি, তার কী কী শাস্তি হতে পারে সেই বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। ওয়ার্কার অ্যাপিল প্রসেস, আপনি একটা শাস্তি দিয়ে দিলেন, সে মানছে না, সেটা মানতে চাচ্ছে না, তাহলে সে অ্যাপিল করবে কীভাবে, সেই অ্যাপিল প্রসিডিওরটাও আপনাকে এই পলিসির ভিতরে থাকতে হবে। সেকশন 33 এখানে যে 33 বলা আছে যে অ্যাপিল প্রসেসটা কীভাবে হবে সেটা আপনি পলিসির ভিতরে উল্লেখ করবেন। Which of the following topics are included within the facilities written policies and procedure for freedom of association and collective bargaining? প্রতিষ্ঠানে যে লিখিত ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং পলিসি প্রসিডিওর আছে সেক্ষেত্রে নিম্নোক্ত টপিকসগুলো ইনক্লুড আছে কিনা। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি থাকে তাহলে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, রাইট টু ফর্ম অর জয়েন এ ট্রেড ইউনিয়ন, মানে একটা ট্রেড ইউনিয়ন গঠন করা, একটা ট্রেড ইউনিয়নে যোগদান করা, মানে অ্যাসোসিয়েশনে স্বাধীনভাবে যোগদান করা, এই অধিকার শ্রমিকের আছে কিনা, রাইট আছে কিনা, এটা আমাদের পলিসির ভিতরে অন্তর্ভুক্ত করা আছে কিনা। অবশ্যই আমাদের আছে, আমরা এক্স সিলেক্ট করব। আমরা কি কোনো শ্রমিক ইচ্ছা করলে যে কোনো ট্রেড ইউনিয়নে, কোনো ফেডারেশনে যোগদান করার
এবং গঠন করার পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কাউকে বাধা প্রদান করেন না। তো আমরা এক্স সিলেক্ট করব। রাইট টু ফ্রিলি চুজ ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ ফর ফ্যাসিলিটি কমিটমেন্ট টু নট অবস্ট্রাক্ট দিস। রাইট টু ফ্রিলি চুজ মানে অধিকার আছে স্বাধীনভাবে পছন্দ করার ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ, তাদের শ্রমিকরা তাদের রিপ্রেজেন্টেটিভ পছন্দ করার পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে। হ্যাঁ, অবশ্যই আছে, যেহেতু আমরা বলে দিয়েছি পলিসিতে, এটা পলিসিতেও লেখা থাকবে এবং আমরা এক্স সিলেক্ট করবো। রাইট টু বার্গেন কালেকটিভলি, সমষ্টিগতভাবে দর কষাকষি করার অধিকার থাকতে হবে। হ্যাঁ, যখন আপনার কালেকটিভ বার্গেনিং এজেন্ট যখন আপনার প্রতিষ্ঠানে থাকবে, ট্রেড ইউনিয়ন অথবা সিবিএ থাকবে, তখন তাদের সাথে সমষ্টিগতভাবে দর কষাকষি করার অধিকার তাদেরকে থাকবে, দেওয়া থাকে। এটা আমরা লিখে দেব, পলিসির ভিতরে থাকবে। তবে কথা হলো, যাদের ট্রেড ইউনিয়ন নাই তাদের কিন্তু সমষ্টিকভাবে দর কষাকষি করার অধিকার, মানে দর কষাকষির অধিকার আর থাকে না। তো আমাদের পলিসির ভিতরে এটা থাকবে, যদি ট্রেড ইউনিয়ন গঠিত হয় বা ট্রেড ইউনিয়ন থাকে তবে তাদেরকে এই স্বাধীনতা প্রদান করা হবে। 120 নন ডিসক্রিমিনেশন অ্যান্ড নন রিটেলিয়েশন অফ ওয়ার্কার্স অন বেস অন ট্রেড ইউনিয়ন মেম্বারশিপ, নন মেম্বারশিপ অর অ্যাক্টিভিটিস। মানে কোনো শ্রমিক ট্রেড ইউনিয়নের সদস্য হওয়া, ট্রেড ইউনিয়নের সদস্য না হওয়া অথবা ট্রেড ইউনিয়নের কোনো অ্যাক্টিভিটিসে অন্তর্ভুক্ত থাকার কারণে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা হয় না এবং কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হয় না। জি, এটা আমরা লিখে দিই যে কোনো এবিসি কোম্পানির কোনো শ্রমিক যদি কোনো ট্রেড ইউনিয়নের সদস্য হয় অথবা সদস্য না হয় অথবা কোনো ট্রেড ইউনিয়নের মানে কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, এক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। এটা আমাদের পলিসিতে লেখা থাকবে এবং আমরা এক্স সিলেক্ট করে দেবো, যেহেতু আমাদের পলিসিতে আছে। ডেমোক্রেটিক ইলেকশন অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ, অবশ্যই যদি আমরা এই কথাও লিখে দিই, যেখানে ট্রেড ইউনিয়ন শ্রমিককে গঠন করে নাই সেখানে মালিক নিজ দায়িত্বে বাংলাদেশ শ্রম আইনের সেকশন 205 অনুযায়ী অংশগ্রহণকারী কমিটি গঠন করার ব্যবস্থা করেন। তো সেখানে কি ডেমোক্রেটিক ইলেকশন মানে গণতান্ত্রিক উপায়ে শ্রমিকদের রিপ্রেজেন্টেটিভ পছন্দ করার ব্যবস্থা করে দেন, মানে নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণকারী কমিটি গঠন করার ব্যবস্থা করেন। এটা আমাদের পলিসিতেও লেখা থাকবে এবং হলো যে আমরা এটা এক্স সিলেক্ট করে দেবো, যেহেতু আমাদের পলিসিতে আছে। কমিউনিকেশন অ্যান্ড কনসালটেশন প্রসেস, হ্যাঁ, যোগাযোগ এবং পরামর্শের যে ব্যবস্থা, এটা আমাদের রাখা হয়। মানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিসি কমিটির সাথেও আলোচনা করা হয়, আবার ট্রেড ইউনিয়ন থাকে ট্রেড ইউনিয়নের সাথে ডিসকাস করা হয় বা আলোচনা করা হয় বা তাদের পরামর্শ নেওয়া হয়। এখন কিছু কিছু ব্যাপার আছে মানে ডিটেলস আলোচনা, যেটা পিসি কমিটির সাথে মানে আলোচনা করার দরকার নেই। যিনি প্রশাসনিক কোনো কার্যক্রম দেখুন লেখাই আছে, আপনার যদি রুল 200 মেবি 203-এ বাংলাদেশ লেবার রুলে যে কোন কোন বিষয়গুলো নিয়ে পিসি কমিটি কাজ করতে পারবে না, প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে পারবে না, কারো বদলি কারো পদোন্নতি এগুলো কাজে করতে পারবে না, সেক্ষেত্রে ডিসিশন নেওয়ার কিছু প্রয়োজন নাই পিসি কমিটির বিষয়ে। তবে ট্রেড ইউনিয়ন যদি থাকে তাহলে আপনি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের সাথে মানে তাদের কনসালটেশন, তাদের পরামর্শ নিতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। যেরকম আপনি কিছু লোকদেরকে ছাঁটাই করতে যাচ্ছেন, আপনি একটা লাইন বন্ধ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রেও আপনার ট্রেড ইউনিয়নের সাথে পরামর্শ করে আলোচনা করে রেজলিউশন করে আপনাকে করতে হবে। সেই কথাই বলছে, আমরা পলিসিতেও লিখে দেবো যে পিসি কমিটির সাথেও আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী রুল 203-এ যে বিধান রয়েছে সেই বিধান মেনে তাদের সাথে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি এবং ট্রেড ইউনিয়ন থাকলে তাদের সাথে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ এবং আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। রাইট টু পার্টিসিপেট ইন স্ট্রাইক ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন, হ্যাঁ, তাদের শ্রমিকদের অধিকার রয়েছে বৈধ ধর্মঘটে অংশগ্রহণ করা। আমরা এটাই লিখে দেব, কোনো শ্রমিক বৈধ ধর্মঘটে অংশগ্রহণ করার কারণে প্রতিষ্ঠান বাধা প্রদান করবেন না। শব্দটা হলো বৈধ ধর্মঘটে। এখন বৈধ ধর্মঘট কি এবং কখন ধর্মঘট করতে পারবে এটার আবার বিস্তারিত রুল 204-এ আছে। তবে আমার পলিসিতে অত ডিটেলসে না যায়, এতটুকুই লাগবো, কোনো শ্রমিক বা কোনো কমিটি কি করতে পারবে, বৈধ ধর্মঘটে অংশগ্রহণ করতে পারবে, আদার্স। তো মেইন কথা হলো যে আমাদের যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং পলিসি আছে, আমাদের এই যে 9টা বিষয় আছে, খেয়াল রাখবে এই 9টা বিষয় যেন থাকে, এর বাইরে যদি থাকে তা নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং টপিকস আর ইনক্লুডেড উইথিন দ্য ফ্যাসিলিটিস রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর ফর গ্রিভেন্স, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ দিস। প্রতিষ্ঠানের যে গ্রিভেন্স সম্পর্কিত লিখিত পলিসি প্রসিডিউর আছে সেখানে নিম্নোক্ত টপিকসগুলো ইনক্লুড করা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে এক্স সিলেক্ট করতে বলা হয়েছে। 125 গ্রিভেন্স সিস্টেম অ্যান্ড প্রসেস। তাহলে আমার যে গ্রিভেন্স সিস্টেম পলিসি আছে এখানে গ্রিভেন্স সিস্টেমটা এবং প্রসেসটা উল্লেখ থাকবে, তাই না?
তাহলে এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন পলিসিগুলো করব তখন লেখা থাকতে হবে, তখন পলিসি থাকবে যে হোয়াট ইজ গ্রিভেন্স। তো প্রথমত গ্রিভেন্স কি, এটাই তো থাকবে আমার, তাই না? তখন এইখানেই সমস্যা, যে গ্রিভেন্স কি, এটাই তো আমরা অনেকে আর কি গোলাই ফেলাই, কোনটা গ্রিভেন্স কোনটা গ্রিভেন্স না, গ্রিভেন্সটাকে কিভাবে হ্যান্ডেল করব, গ্রিভেন্স মেকানিজম যেটা বলে, গ্রিভেন্সটা আপনাকে মানে কোন কোন চ্যানেলে দিতে পারবে, তারপর হচ্ছে যে আপনার পোটেনশিয়াল কনফ্লিক্টগুলো কী কী আছে, কনভিকশনগুলো কী হবে, এগুলো নিয়ে কিন্তু বিস্তার আলোচনা আছে। তা আমি মনে করি যে গ্রিভেন্স সিস্টেম অ্যান্ড প্রসেস যেটা বলেন, অথবা গ্রিভেন্স মেকানিজম বা গ্রিভেন্স হ্যান্ডেলিং, এটা নিয়ে আমি নেক্সট 2টা সেশন করব যদি আপনাদের প্রয়োজন বোধ করেন। তো আমি এখানে সামান্য কিছু আলোচনা করে যাই, সেটা হলো যে গ্রিভেন্স সিস্টেম মানে গ্রিভেন্স কি, সবগুলোই কি গ্রিভেন্স? যেমনি একটা ওয়ার্কার বললো যে স্যার আমার আমার একটা ওয়ার্কারের হাজব্যান্ডও প্রতিষ্ঠানে চাকরি করে, একই প্রতিষ্ঠানে দুজনে চাকরি করে, তার হাজব্যান্ড বাসায় তার ওয়ার্কারটাকে মারামারি করে, মানে মারে। সে অভিযোগ করলো যে স্যার আমাকে আমার হাজব্যান্ড মারধর করে বা আমার কাছ থেকে টাকা নেয়, দুজনেই আপনার এমপ্লয়ি। তো সেক্ষেত্রে আপনার তো এখানে ঠিক অভিযোগ আসছে, আপনি তো এটাকে হ্যান্ডেল করবেন, এটা কি প্রকৃতপক্ষে লফুল গ্রিভেন্স? আবার একটা বললো যে একটা ওয়ার্কারই বললো যে আমার মানি ব্যাগ থেকে পাশের একটা অপারেটর সে 200 টাকা চুরি করে নিয়ে গেছে, একটা চুরির অভিযোগ। তাহলে এটা কি অভিযোগ, না এটাকে অসৎ আচরণ হিসেবে গণ্য হবে? আবার একটা ওয়ার্কার বললো যে স্যার আমি তো এ মাসের হাজিরা বোনাস পাইনি, তাহলে এটা কি অভিযোগ, না কি হবে, এটা কি অসৎ আচরণ হবে না কি হবে? কিছু আছে অসদাচরণ, কিছু আছে অভিযোগ, কিছু আছে মানে অনুযোগ অথবা পার্সোনাল ইস্যু। এটাকে আগে আইডেন্টিফাই করার মতো মানে বুঝতে হবে, তারপর হলে গ্রিভেন্সটাকে সাজাতে হবে। তা আমি এখানে সামান্য কিছু আলোচনা করে আমি মনে করি এগুলো নিয়ে 2-3টা সেশন করা খুবই দরকার। গ্রিভেন্স তখনই হবে যখন আপনার পলিসি ভায়োলেশন হবে, যখন ইন্ডিভিজুয়াল ডিড ভায়োলেশন হবে, যখন ল বা রাইট ভায়োলেশন হবে, যখন বার্গেন এজেন্টের কোনো চুক্তি বা বার্গেন এজেন্টের কোনো ডিড ভায়োলেশন হবে, তখনই হবে গ্রিভেন্স। যেমনি কোম্পানির পলিসি, আপনার কোম্পানির পলিসিতে আছে যে আপনি যদি প্রতিদিন সঠিক সময় প্রতিষ্ঠানে উপস্থিত হন, কোনো অ্যাবসেন্ট না করেন, লেট না করেন, তাহলে হাজিরা বোনাস পাবেন। যদি হাজিরা বোনাস না পায় তাহলে সেটা আপনার পলিসিতে ছিল, আপনি দেন নাই, তাহলে সেটা অভিযোগ। ইন্ডিভিজুয়াল ডিড, প্রতিষ্ঠানের কোনো শ্রমিকের সাথে ইন্ডিভিজুয়াল ডিড থাকতে পারে? আপনি বলবেন না, থাকতে পারে না, সবার জন্য কমন ডিড। না, আমি মনে করি থাকতে পারে। কোনো একটা শ্রমিকের সাথে প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র ডিড থাকতে পারে। যেরকম অনেকে যখন ঈদের আগে জয়েন করেন, 1 মাস আগে যখন জয়েন করেন, তখন কিন্তু আপনি এরকম কথা বলে নেন যে স্যার আমি জয়েন করতে পারি, তবে সামনের ঈদ বোনাসে আমাকে ফুল ঈদ বোনাস দিতে হবে, নাহলে স্যার আমি জয়েন করতে পারবো না, কারণ 1 মাস পরে আমার ঈদের সময় তো আমি ওখান থেকে বোনাস পেতাম। তো এখন মালিক চিন্তা করতেছে যে না, তাহলে তো সত্যি কথাই তাকে নিয়োগও দেওয়া লাগে। তখন এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে অথবা আপনার যে সিবির পিছনে লিখে দিল যে এত তারিখে জয়েন করবে, তবে সে ঈদ বোনাস ফুল পাবে, কারণ সে ল অনুযায়ী অথবা কোম্পানি পলিসি অনুযায়ী সে ঈদ বোনাস পায় না। কোম্পানি পলিসিতে আছে 1 বছর হলে ঈদ বোনাস পাবে, অথবা পলিসিতে আছে আপনাদের 6 মাস হলে ঈদ বোনাস পাবে, যেটাই হোক না কেন, কিন্তু পলিসি অনুযায়ী পায় না, ল অনুযায়ী পায় না। কিন্তু আপনি তার সাথে একটা পার্সোনালি ডিড হয়ে গেল, তাহলে এই ডিড যদি ভায়োলেশন করেন তো সেটা কি হবে? অভিযোগ হবে। ল এবং রাইট ভায়োলেশন, লতে যা কিছু আসে, 354টা ধারা আছে, বিধি আছে, এর মধ্যে যা শ্রমিকদের অধিকারগুলো আছে সেটা যেটাই ভায়োলেশন করেন, তার এগেনস্টে যদি কোনো কমপ্লেন আসে, কোনো কিছু আসে, সেটাই আপনার গ্রিভেন্স। বার্গেনিং এজেন্ট, যেখানে ট্রেড ইউনিয়ন আছে, সেখানে মালিক এবং ট্রেড ইউনিয়নের সাথে যেগুলো চুক্তি হয়, যেগুলো আলোচনা হয়, একই মানে সিদ্ধান্তে একীভূত হয়, তার ভায়োলেশন হলো গ্রিভেন্স। বাকিগুলো গ্রিভেন্সের ভিতরে ল অনুযায়ী পড়ে না। তাহলে ওই যে বললাম 2 ওয়ার্কারের ভিতরে মানে দ্বন্দ্ব হয়েছে, মারামারি হয়েছে, তাহলে এটা কিসের ভিতরে পড়বে? তারপরে হলো যে আপনার একজন ওয়ার্কার একজনের মোবাইল চুরি করে নিয়েছে, এটা কি হিসেবে পড়বে? এবং 2জন ওয়ার্কারই আপনার প্রতিষ্ঠানে চাকরি করে, স্বামী স্ত্রী দুজনে মারামারি করে বাসায় গিয়ে, এটা কি হিসেবে পড়বে? কিছু আছে পার্সোনাল ইস্যু, কিছু আবার কি কোনো ওয়ার্কার দাবি করে বসলো এবার আমাদেরকে পিকনিকে নিতে হবে, এটা দাবি, বিশাল দাবি করে বসলো, কিন্তু লতে নাই কোথাও। তাহলে এগুলো কিছু আছে পার্সোনাল ইস্যু, কিছু আছে ওয়ান্ট বা ইন্টারেস্ট মানে দাবি, কিছু আছে ডিসিপ্লিনারি মানে অসদাচরণ। যেমনি ওই যে কিছু অসদাচরণ মানে শ্রমিক মানে কি করলো, মারামারি করলো, প্রতিষ্ঠানে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ, ভাঙচুর, বা ওইখানে 10টা পয়েন্ট আছে, ওগুলো অসদাচরণের ভিতরে যাবে। তাহলে অসদাচরণগুলোকে মানে আপনাকে হ্যান্ডেল করার একটা নিয়ম থাকবে, এবং এই গ্রিভেন্সগুলোকে হ্যান্ডেল করার একটা নিয়ম থাকবে। তো
তো গ্রিভেন্স, হ্যাঁ, অসৎ আচরণকে আপনি কিভাবে মানে পানিশমেন্টে দেবেন সেটা তো লতে বলা আছে, দ্বারা 24-এ বলা আছে অথবা বিধিতে বলা আছে। কিন্তু গ্রিভেন্স যদি আসে, এই অভিযোগগুলো আসে, এটা কিভাবে হ্যান্ডেল করবেন এটা তো লতে বলা নাই, তাহলে এটা কিভাবে করবেন? অথবা বিধি 361 ক্ষয়ে বলা আছে যে কিছু বিষয় আছে যেগুলো হ্যারাসমেন্ট হিসেবে পড়বে, যৌন হয়রানির মধ্যে পড়বে। তো যৌন হয়রানির মতো যদি কোনো কর্মকাণ্ড প্রতিষ্ঠানে পরিচালিত হয়, তাহলে তার বিচারটা কিভাবে হবে? সেটা কি আমরা অসৎ আচরণে ফেলাবো না অভিযোগে ফেলাবো? এবং এটার ইনভেস্টিগেশন প্রসেস কি হবে? ইনভেস্টিগেশন প্রসেস তো বলা আছে অসৎ আচরণের, কিন্তু যৌন হয়রানির তো অসৎ আচরণ না, এটা তো যৌন হয়রানি। এর ইনভেস্টিগেশন কিভাবে হবে? এই টোটাল নিয়ে আসলে পলিসিটাকে সাজাতে হয়। এটা আসলে 2-3টা সেশন না নিলে, ওপেন ডিসকাশন না করলে, এই শুধু 5-10 মিনিটের ভিডিওতে এটা বোঝানো সম্ভব না। আশা করি আপনার প্রতিষ্ঠানে সবারই পলিসি আছে, সুন্দর করে আপনারা জানেন। তারপর আমি একটু মানে অ্যাডভান্স আলোচনা করলাম। তো এই বিষয়গুলো যে হোয়াট ইজ গ্রিভেন্স, পার্সোনাল ইস্যু, ওয়ান বাই ইন্টারেস্ট, হাউ টু হ্যান্ডেল, প্রসিডিউর অফ পানিশমেন্ট, পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনভিক্টগুলো, শাস্তিগুলো কী হবে, সবগুলো যেন গ্রিভেন্স সিস্টেম অ্যান্ড প্রসিডিউর ভিতরে থাকে। নন রিপ্রেজাল ফর ওয়ার্কার্স ফাইলিং এ গ্রিভেন্স অর কমপ্লেন। শ্রমিক যদি একটা অভিযোগ ফাইল করে, তাহলে তার বিরুদ্ধে যেন কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, এটা যেন পলিসির ভিতরে থাকে, অবশ্যই থাকবে। 127 ইকুয়াল অ্যাক্সেস টু গ্রিভেন্স সিস্টেম ফর ফিমেল অ্যান্ড মেল অ্যান্ড ওয়ার্কার হু নাইদার আইডেন্টিফাই এজ এ মেল আর ফিমেল। এর মানে হয় যদি কোনো ওয়ার্কার মেল হয় এবং ফিমেল হয়, অথবা সে মেল ফিমেল কিছুই না, সে তৃতীয় লিঙ্গের একটা মানুষ, তবেও যেন তাদেরকে ইকুয়াল অ্যাক্সেস থেকে গ্রিভেন্স সিস্টেমে সবার জন্য সমান, কোনো বৈষম্য না থাকে। জি, এটা আমরা পলিসিতে উল্লেখ করে থাকি। ওয়ার্কার ফিডব্যাকের যেন সিস্টেম থাকে পলিসির ভিতরে, এবং বাস্তবেই যেন থাকে। কোনো একটা ওয়ার্কার অভিযোগ করলো এবং অভিযোগের এগেনস্টে আপনি ব্যবস্থা নিলেন, তারপর ব্যবস্থা নিয়ে তাকে জানালেন যে এই ব্যবস্থা করা হয়েছে, তারপর তার থেকে ফিডব্যাক না, সে সন্তুষ্ট কিনা, সে তার এই সিদ্ধান্তে সে কতটুকু হ্যাপি আছে, মানে এটা অপশন করলেন, সে মোটেও হ্যাপি না, মোটামুটি হ্যাপি, মানে সামান্য হ্যাপি, অথবা খুবই হ্যাপি। আপনি এরকম সিস্টেম করে তার কাছ থেকে নিলেন, মানে ফিডব্যাক নিলেন, এবং পরিস্থিতির ভিতরে লেখা থাকবে ইকুয়াল ইম্পর্টেন্স গিভেন টু অল কনসার্ন অ্যান্ড গ্রিভেন্স। সবাইকে সমান ইম্পর্টেন্স দিতে হবে গ্রিভেন্সের ক্ষেত্রে। আমরা কি করি, একটা অভিযোগ নিয়ে আসছে, ও কি অপারেটর না হেল্পার? অপারেটর, আচ্ছা দেখ ব্যাপারটা কি, হেল্পার, ও যাই হোক চলে গেল, সমস্যা নেই, এরকম যেন না হয়। মানে যেন প্রত্যেককে যেন ইকুয়াল ইম্পর্টেন্সই দেওয়া হয়। কমিটমেন্ট টু টু কনফিডেন্সিয়ালিটি থ্রু আউট দ্য ইন্টায়ার গ্রিভেন্স প্রসেস। টোটাল গ্রিভেন্স সিস্টেমে যেন কনফিডেন্সিয়ালিটি রক্ষা করা হয়, গোপনীয়তা রক্ষা করা হয়। কারণ হলো একটা শ্রমিকের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, সেটা প্রমাণিত হবে, তারপর সে দোষী সাব্যস্ত হবে। কিন্তু এটা তো মিথ্যাও হতে পারে। কিন্তু যখন ওই অভিযোগটা সবাই জেনে যাবে, সেটা প্রমাণিত হওয়ার আগেই তাকে সবাই ব্লেম দেবে, ও তো ওই বডি চুরি করছে, ও তো এটা নিয়ে গেছে ফ্যাক্টরি থেকে, কিন্তু সে তো আসলে নেয় না, এটা মিথ্যা ছিল। কিন্তু এটা পরবর্তীতে মানে আর মানুষ বিশ্বাস করতে চাবে না, কিন্তু সে কিন্তু ওই চুরির গ্লানি নিয়ে যতদিন চাকরি করতে হবে। অতএব অভিযোগটা আসলে কনফিডেন্সিয়ালিটি গোপন রাখতে হবে যতদিন না পর্যন্ত প্রমাণিত না হয়। প্রমাণিত হলে তারপর তাকে দেওয়া যেতে পারে যে প্রমাণিত হয়েছে, সবাই জানবে, সমস্যা নেই। বাট প্রমাণিত না হওয়া পর্যন্ত যেন তার এই অভিযোগটা যেন কেউ না জানে। কারণ হলো একবার জেনে গেলে তাকে ওই ব্লেমেই তাকে ব্লেম করবে। প্রোভাইডিং টাইম অফ ইনক্লুডিং মানিটারি কম্পেনসেশন ডিউরিং গ্রিভেন্স প্রসেস। এই গ্রিভেন্স প্রসেসের মধ্যে যদি তাকে মানে রাখা হয়, সাময়িক বরখাস্ত রাখা হয়, তাহলে সেক্ষেত্রে তাকে কী ধরনের মানিটারি কম্পেনসেশন দেওয়া হবে সেটাও যেন উল্লেখ থাকে। আদার্স, অন্যান্য বিষয় যদি থাকে তাহলে এক্স, না থাকলে চুজ। যদি এর বাইরেও যদি আপনার পরিস্থিতির ভিতরে আরও কিছু ইনক্লুড থাকতে পারে, থাকলে আপনি এক্স সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে চুজ সিলেক্ট করে এতটুকুই এনাফ। আসলে আমরা এক নজরে দেখব আমরা কি কি পলিসি নিয়ে আলোচনা করেছি। আমরা অলরেডি 9টা পলিসি নিয়ে আলোচনা শেষ হয়েছে। আজকে ছিল ওয়েজেস বেনিফিট, ডিসিপ্লিনারি প্রসিডিউর, ডিসিপ্লিনারি পলিসিয়ান প্রসিডিউর, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, কালেকটিভ বার্গেনিং, গ্রিভেন্স সিস্টেম, পলিসিয়ান প্রসিডিউর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।